হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে আমার আজকের ক্লাসে স্বাগতম। অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হবে। সেই জন্যই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমসিকিউ ব্লাস্ট ফুল কোর্স। এই কোর্সটা তোমাকে প্রত্যেকটা বিষয়ের 30টা এমসিকিউ এর 30-এ 30 পেতে তোমাকে সাহায্য করবে। 100% গ্যারান্টি দিচ্ছি আমি। কারণ কোর্সটাকে আমি সেভাবেই সাজিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। তোমরা ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলেই এই কোর্সের সবগুলি ক্লাস পেয়ে যাবে। আজকের ক্লাসে আমি বাংলা সাহিত্য পাঠ নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে এই কোর্স সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দিব। তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে শুধুমাত্র এই কোর্সের ক্লাসগুলি করার মাধ্যমেই তুমি একদম টোটালি প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ এ 30-এ 30 পাবা। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমরা আজকে বাংলা ফার্স্ট অর্থাৎ বাংলা সাহিত্যের এমসিকিউ গুলোকে একদম ব্লাস্ট করে দেব। ব্লাস্ট বলতে আর কি, আমি যা পড়াবো তার বাহিরে একটা এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে না। এর কারণ হচ্ছে এই কোর্সের প্রতিটা ক্লাসকে আমি 2 ভাগে সাজিয়েছি। প্রথম ভাগে আমরা মূল পাঠ্য বই রিভিশন দেব, এরপর আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। খুব কম সময়ের মধ্যে করব। আর তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিবা, এর মানে বোর্ড বইয়ের বাহিরে কোনো প্রশ্ন আসবে না। আর বোর্ড বইটাকে আমি এমনভাবে মার্ক করেছি যার বাহিরে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে না। আর সেখান থেকে আমি নিজে আজকের ক্লাসে তোমাকে 20টা এমসিকিউ সলভ করে দেখাবো যেগুলো বোর্ড পরীক্ষায় আসতে পারে। আমার সাথে যদি এখন তোমরা মূল বইটা রিভিশন দাও, তাহলে এই 20টা প্রশ্ন সহ তুমি যে কোনো মডেল টেস্ট বইয়ের প্রশ্ন সমাধান করো, সবগুলো প্রশ্নের উত্তর তুমি পারবা ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমি শুধু শুভা এই গল্পটা নিয়ে আলোচনা করব, কিন্তু যেহেতু আমি বলেছি প্রথমে আমরা মূল বইটা রিভিশন করব, তারপর আমরা এমসিকিউ সমাধান করব। এখন তাহলে সেটাই করা যাক। আগে আমরা মূল বইটা রিভিশন দিব। দেখতেই পারছো পিডিএফটাকে আমি কত সুন্দর করে মার্ক করছি। এখানে আমি 3টা রঙের মার্কার ব্যবহার করেছি। হলুদ রং দিয়ে যে লাইনগুলো দাগানো সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ, এরপর সবুজ রঙের গুলা একটু বেশি গুরুত্বপূর্ণ হলুদ রং থেকে, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আমি এই লাল রং দিয়ে মার্ক করেছি। এছাড়া এই গোল বৃত্তগুলো দিয়ে হলুদ দাগের মধ্যে, লাল দাগের মধ্যে, সবুজ দাগের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেই অংশগুলো সেগুলোকে মার্ক করেছে। এগুলো তোমাকে রং অনুযায়ী বেশি বেশি পড়তে হবে। লাল রঙেরটা একটু বেশি পড়তে হবে, হলুদ রঙেরটা একটু কম, সবুজ রঙেরটা একটু বেশি পড়তে হবে। আর সব থেকে কম যেটা যেটা একবার পড়লেই মনে থাকবে সেটাকে আমি একটা দাগ দিয়ে শুধু মার্ক করেছে। এই পিডিএফটা তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। সেই গ্রুপে জয়েন করার পর তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। আর যেহেতু আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, সেহেতু এই গল্পের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে আমি সময় নষ্ট করব না। তোমরা নিজেরাই পিডিএফটা থেকে লাইনগুলো পড়ে নেবা। আমি শুধু তোমাকে পিডিএফটা কিভাবে পড়তে হবে সেটা বলে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, মৃত্যুসাল পড়তে হবে। তিনি জন্মগ্রহণ করেছেন যেই জায়গাটায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এটা কিন্তু এই লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই পড়তে হবে। তার পিতার নাম, পিতামহের নামটা পড়বা। তিনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন? সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন। তার যে রচনাগুলো ছিল সেই রচনাগুলোর নাম এখানে দেওয়া আছে। শুধু এগুলো পড়লেই তোমার হবে না, এই রচনাগুলো কোনটা কাব্যগ্রন্থ, কোনটা নাটক, কোনটা প্রবন্ধ, কোনটা উপন্যাস, কোনটা গল্প গ্রন্থ, এই সবগুলো তোমাকে জানতে হবে। আমি আজকের ক্লাসে যখন এমসিকিউ সমাধান করব তখন এগুলোর কোনটা কি সেটা বলে দেব, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু সাল দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন যেখানে, কলকাতায়। এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায়। তাই এই লাইনটা তুমি পড়বা। সুভা গল্প থেকে সুভার পুরো নাম, সুভার যে 2 বোন ছিল সেই 2 বোনের নামটা তুমি ভালো করে পড়বা। তারপর দেখো এখানে আমি বেদনাতে গোল বরাট করেছি। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। কে সর্বদাই জাগরুক ছিল? বেদনা। এই জন্য কিন্তু আমি শুধু বেদনাটাকে গোল দিয়েছি আর পিতামাতার নিচে লাল দাগ দিয়েছি। এই লাইনটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে 2টা পদ্ধতি ইউজ করছি। একটা দিয়ে মার্ক করছি, আবার নিচে আন্ডারলাইনও করে দিয়েছি। তোমাকে কিন্তু এই গল্পের প্রত্যেকটা লাইন বাই লাইন, এই যে দেখো ফাঁকা যে লাইনগুলো আছে সেগুলো পড়ার কোনো দরকার নেই, কারণ আমি পুরো গল্পটা সুন্দর করে পড়ে প্রতিটা লাইন মার্ক করেছি। এই লাইনগুলো পড়লেই তোমার জন্য যথেষ্ট, আর কিছু পড়তে হবে না। তাহার মা তাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখতেন। কাকে ত্রুটি স্বরূপ দেখতেন? সুভাকে ত্রুটি স্বরূপ দেখতেন। বাণীকণ্ঠকে কন্যার পিতা, কন্যাটা কে ছিল? সুভা। সুভার পিতার নাম কি? বাণীকণ্ঠ। গোল দাগ দিয়ে দিয়েছি। তিনি কি করতেন? অন্য মেয়েদের অপেক্ষায় সুভাকে ভালোবাসতেন। এখানে দেখো সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় 2টি কালো চোখ ছিল কার? সুভার ছিল। সুভার উষ্ট্রদর কিরকম হচ্ছিল? কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। এরপরে এই জায়গাটা দেখো আমি 2টা দাগ দিয়ে রেখেছি, খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য। কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, এই লাইনটা তোমাকে পড়তে হবে। কোন ধরনের চোখকে তর্জমা করিতে হয় না? কালো চোখকে।
এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর কালো চোখের যে গুরুত্বগুলা সেগুলো থেকে কিন্তু তোমার বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। ক খ, খ গ, ক খ গ তিনটাই এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই জন্য তোমরা এটা একটু পড়ে নেবা। ছায়ালোকের নিস্তব্ধ বঙ্গভূমি। ছায়ালোকের বঙ্গভূমি কি ধরনের ছিল? নিস্তব্ধ ছিল। সুভার গ্রামের নাম চণ্ডীপুর। গ্রামটা একটা নদীর তীরে অবস্থিত। সেই নদীটা কোন দেশের? বাংলাদেশে ছিল। এখানে দেখো, গৃহঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। এখান থেকে আসতে পারে গৃহঘরের মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে, শোভাকে, এরকম হতে পারে। অথবা প্রশ্ন করতে পারে গৃহঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। কিসের প্রসার নহে? নদীর প্রসার নহে। তো এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। বাণীকণ্ঠের ঘর নদীর একবারে উপরেই। এরপরে দেখো এই লাইনটা, কাজকর্মে যখন অবসর পাই তখন সে এই নদীর তীরে আসিয়া বসে। সে কে? শোভা। এটাও কিন্তু আমি লিখে দিয়েছি। এখান থেকে প্রশ্ন আসতে পারে শোভার ভাষার অভাবকে পূরণ করিয়া দেয় প্রকৃতি। প্রশ্নে আসতে পারে বিবিধ শব্দ এবং বিচিত্র গতি এগুলো কার ভাষা? বোবার ভাষা। অথবা বলতে পারে গল্পে বোবার ভাষা বলতে কি বোঝানো হয়েছিল? বিবিধ শব্দকে, বিচিত্র গতিকে। এখানে দেখো, মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। এই তখনটাকে দিয়ে এইটাকে আমি সংযুক্ত করে দিয়েছি। মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি কি করত? বসিয়া থাকিত। বোবা প্রকৃতি বলতে পারে, বোবা মেয়েটি বলতে পারে যে বোবা মেয়েটি কখন রুদ্র মহাকাশের নিচে বসিয়া থাকিত? মধ্যাহ্নে। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে গোয়ালে কয়টা গাভী ছিল? গোয়ালে 2টা গাভী ছিল, তাদের নামগুলা পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3বার করিয়া গোয়াল ঘরে যাইতো। বালিকা বলতে কাকে বোঝাচ্ছে? শোভাকে বোঝাচ্ছে। শোভা কতবার যাইতো? 3বার যাইতো। এখান থেকে প্রশ্ন আসতে পারে গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত তখন শোভা কার কাছে যেত? মুখ বন্ধু দুটির কাছে, অর্থাৎ সর্বশী ও পাঙ্গুলির কাছে যেত। গাভী ছাড়াও ছাগল ও বিড়াল শাবকও ছিল যাদের সাথে শোভা সময় কাটাতো, কিন্তু এদের তুলনায় গাভীর সাথে বেশি সময় কাটাতো। গোসাইদের ছোট ছেলেটা, গোসাইদের ছোট ছেলের নাম কি? প্রতাপ। এইখানে ছেলেটি এবং লোকটিকে কেন মার্ক করা হয়েছে বলতো? দেখো, গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ, লোকটি নিতান্ত অকর্মণ্য। এই লোকটি দ্বারা গোসাইদের ছোট ছেলেকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রতাপ নিতান্ত অকর্মণ্য। নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারা? অকর্মণ্যরা। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফালিয়া মাছ ধরা। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। তাহলে প্রতাপ কখন ছিপ ফালাইয়া মাছ ধরত? অপরাহ্নে। শোভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হতো। শোভার সহিত কার প্রায় সাক্ষাৎ হতো? প্রতাপের। শোভা কোথায় বসিয়া থাকতো? তেঁতুল তলায়। প্রতাপের জন্য কি বরাদ্দ ছিল? একটা করিয়া পান বরাদ্দ ছিল, আর সেটা কে বানাতো? শোভা তাহা নিজে সাজিয়া আনতো। তাই তো আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না, এটা কে বলিত? প্রতাপ বলিত। এখানে যেই সবুজ কালি দিয়ে দাগানো লাইনগুলো সেগুলো একটু ভালো করে পড়বা। পাতালপুরীর অট্টালিকা কি দিয়ে তৈরি ছিল? রূপার। পালঙ্ক কিসের ছিল? সোনার। এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো আসলেও আসতে পারে। গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারছে না কে? সুভা। কারণ সুভা পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মেছে। বাণীকণ্ঠ 2 বেলায় কি খায়? মাছ ভাত খায়। এই জন্য তার শত্রু আছে। চলো কলকাতায় চলো, কে বলেছে? বাণীকণ্ঠ বলেছে। এখানে দেখো, অপরাহ্নে ছিপ ফালিয়া প্রতাপ হাসিয়া কহিল। আগেরটা কি ছিল? অবশেষে ফিরিয়া আসিয়া কহিল। এরকম আমি যতগুলো উক্তি আছে গল্পের মধ্যে সেই উক্তিগুলোকে কিন্তু গুরুত্ব অনুযায়ী বিভিন্ন রং দিয়ে মার্ক করেছি। এই উক্তিগুলো কিন্তু তুমি ভালো করে পড়ে যাবা। এখানে দেখো এই লাইনটা, এরপর লাইনে আমি কোনো দাগ দেই নাই, এরপর থেকে আবার লাইনে দাগ দিয়েছি, কারণ এটার সাথে এটা সংযুক্ত। মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন করিয়া তাকায় শোভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। এটা থেকে যে প্রশ্নটা আসবে সেটা আমি এমসিকিউ করেছি, তাই আমি এখন আর বলছি না। কাল কলকাতায় যাইবার দিন স্থির হয়েছে। এই যে কালটা স্থির যে হয়েছে, এই কালটা কি ছিল? শুক্লা দ্বাদশীর রাত্রি। তাহলে কবে কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে? শুক্লা দ্বাদশীর রাত্রিতে কলকাতায় যাইবার দিন স্থির হয়েছে। আমাদের গল্প কিন্তু শেষ। খুব একটা সময় লাগে নাই। আমি একটা ক্লাসে পড়াচ্ছি, তাও কিন্তু খুব সময় লাগে নাই। তুমি যখন নিজে পড়বা তখন দেখবে 5 থেকে 10 মিনিট সময় লাগবে এই পুরো গল্পটা শেষ করতে। এরপর এখানে পাঠ পরিচিতি থেকে এই 2টা লাইন পড়লেই হবে। শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। এর মাধ্যমে কবি ঠাকুর চাহিদা সম্পন্ন শিশুর চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতার দিকগুলো উপস্থাপন করেছেন। এখন আমি যতটুকু পড়িয়েছি তোমাদের ততটুকু দিয়ে এই বহু নির্বাচনী প্রশ্ন,
তারপর সৃজনশীল প্রশ্ন সেগুলো তুমি কিন্তু সমাধান করতে পারবা। তো ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ, এটা কিন্তু আমরা দাগিয়েছিলাম। কার প্রধান শখ? প্রতাপের প্রধান শখ। বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? সুভাকে বিয়ে দেবেন বলে, সুভা কথা বলতে পারে না বলে, মেয়েটির ভবিষ্যৎ ভেবে। এটার উত্তরটা হচ্ছে 1 এবং 3। সুভাকে বিয়ে দেবেন বলে, মেয়েটির ভবিষ্যৎ ভেবে। তার মানে উত্তরটা হচ্ছে 1 ও 3। এখন তুমি বলবা ভাইয়া আপনি তো এটা দাগান নাই। আমি এটা কিন্তু দাগিয়েছি, এখানে দেখো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়াইয়া পড়িল। কেন পড়িল? এইটুকু তোমাকে এখান থেকে পড়ে যেতে হবে। এখানে শোভাকে বিয়ে দিয়ে দিচ্ছে। তারপর বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। শোভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদতে লাগলো। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়াইয়া পড়িল। এখন সে সান্ত্বনা দিচ্ছে, কারণ শোভাকে সে বিয়ে দিয়ে দিবে, আর তার বিয়ের পরে শোভার ভবিষ্যৎটা নিয়ে তার মধ্যে চিন্তা হচ্ছে। সেটার জন্যই কিন্তু বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়াইয়া পড়লো। এটাই এখানে বলা হয়েছে। এখানে কিন্তু শোভা যে কথা বলতে পারে না সেটাকে কোনোভাবে মেনশন করা হয় নাই। এই জন্য এটার সঠিক উত্তর কি হবে? 1 এবং 3। শোভাকে বিয়ে দেবেন বলে, মেয়েটির ভবিষ্যৎ ভেবে। এখন কিন্তু তুমি এ ধরনের উদ্দীপক সম্পন্ন প্রশ্নের উত্তরও করতে পারবা। সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল এবং একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। যেরকম শোভা গল্পেও ছিল 2টা গাভীর নাম, তাই না? আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে, কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। ওইখানে কিন্তু আমরা বিড়াল ছানার কথা শুনছি, যে বিড়াল দিনে এবং রাতে শোভার গরম কোলে উঠে। মর্জিনার মধ্যে শোভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো কি? ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ। মর্জিনা কি আনুগত্য প্রকাশ করছে? শোভা কি সেই প্রাণীগুলোর প্রতি আনুগত্য প্রকাশ করছিল? না, সেই প্রাণীগুলো শোভার প্রতি আনুগত্য প্রকাশ করছিল। তাই ক নাম্বারটা হবে না। একাকিত্বের সাথে ইতর প্রাণী, ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ, সবার থেকে নিজেকে আড়ালে রাখা। কোনটা হবে বলতো? ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ। উদ্দীপকের মূল ভাব শোভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া, 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা, মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা দেওয়া। সঠিক উত্তর কি হবে? 3টাই হবে। কেন? দেখো, গল্পে গোয়ালঘর ছিল, সেই জন্য শোভা 3 বার গোয়াল ঘরে যেত। কিন্তু এখন তো একটা বিড়াল এবং একটা কুকুর আছে। সেই বিড়াল এবং একটা কুকুরের তো একটা জায়গা আছে, তাদেরকে তো সে লালন পালন করছে, সেজন্য সেও সেটাকে দেখাশোনা করতে চায়। এই জন্য 1 নাম্বারটা হবে। তারপর 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা, এই কথাটা কোথায় প্রকাশ পাচ্ছে বলতো? এই যে পুষি কোলে উঠে বসে, কিন্তু পটু একটু দূরে দাঁড়িয়ে থাকে। কোলে ওঠাটাকেই এখানে বোঝাচ্ছে। তারপর মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা। যদি বিড়াল একটু দুষ্টামি করে, কুকুর যদি একটু বেশি বিরক্ত করে, তখন কি মালিক সেটাকে বকা দেয় না? দেয়। আর শোভা গল্পেও কিন্তু শোভা যখন রেগে থাকতো তখন কিন্তু সেই প্রাণীগুলোকে ভর্ৎসনাও দিত, আর সেটা গাভীগুলো শোভার স্পর্শে এসে বুঝতে পারতো, অনুভব করতে পারতো। এভাবেই কিন্তু তুমি বুঝে বুঝে সবগুলো প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে। এটা তো ছিল বইয়ের প্রশ্ন, কিন্তু আমি তো বলছি আমি আজকে তোমাদের টোটাল 20টা প্রশ্ন সমাধান করে দেব। তাহলে সেগুলো এখন সমাধান করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ দুইটার মধ্যে যে কোনো একটা সাল তুমি মনে রাখবা। যদি বঙ্গাব্দ মনে রাখো তাহলে বঙ্গাব্দর সাথে 593 যোগ করবা, আর যদি খ্রিস্টাব্দ মনে রাখো তাহলে খ্রিস্টাব্দ থেকে 593 বিয়োগ করবা। যেই সালটা পাবা সেটাই হচ্ছে জন্মসাল বা মৃত্যুসাল। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? আমি জানি তিনি 1941 সালে মৃত্যুবরণ করেন। এখন এই 1941 সাল, এটা কি খ্রিস্টাব্দ? এই খ্রিস্টাব্দ থেকে যদি আমি 593 বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে কত? 1348। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন, 1348। এরপরের প্রশ্ন, শোভা গল্পে মেয়েটির নাম কি রাখা হয়েছিল? শোভা তো সবাই ডাকতো, কিন্তু শোভা গল্পে শোভার নাম কি রাখা হয়েছিল? সুভাষিনী। কেন রাখা হয়েছিল? কারণ তার 2 বোন সুকেশিনী এবং সুহাসিনীর নামের সাথে মিল রেখে। নামটা কে রেখেছিল? সুভাষিনী নামটা শোভার বাবা রেখেছিল। বাবা রেখেছিল। এই কথাগুলো কিন্তু খাতায় নোট করে ফেলো। কে পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে? কে? উত্তর কি হবে? শোভা। শোভা পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। গল্পের মধ্যে বলা হয়েছিল না, ছোট্টটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে? সেখানে ছোটটি বলতে কি বোঝানো হয়েছে? শোভাকে বোঝানো হয়েছে। তাহলে সুভাষিনী পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। পরের প্রশ্নটা দেখো, তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ। কোন লেখক সম্পর্কে প্রযোজ্য? এই কথাটা আমরা কোত্থেকে এনেছি? কবি পরিচিতি থেকে এনেছি। আর একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের রচনা কোনগুলা? দেখো, এখানে কিন্তু একটা তফাৎ আছে। বলেছে রচনা,
এখানে কিন্তু কাব্যগ্রন্থ, নাটক, গল্পগ্রন্থ আলাদাভাবে বলে নাই। রবীন্দ্রনাথ যা যা লিখেছেন সবগুলাই। প্রথম অপশনে দেখো চিত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, মানসী রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, বিসর্জনও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কিন্তু এই যে অগ্নিবীণাটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা না। এটা কার রচনা বলতো? নজরুলের রচনা। খ নাম্বার অপশনে খনিকা এবং বিসর্জন এই দুটো রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু বিষের বাসি এবং নৌকাডুবি এই দুইটা কার লেখা? কবি কাজী নজরুল ইসলামের। রক্তকরবী, চোখের বালি, কল্পনা, গোরা এই সবগুলি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার। রক্তকরবী, চোখের বালি এটা হচ্ছে কল্পনা, আর গোরা এই সবগুলো কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। ঘ নাম্বারে যেটা আছে বিষের বাসি, নৌকাডুবি আর হচ্ছে অগ্নিবীণা এই তিনটা কার রচনা? নজরুলের ছিল। বিসর্জনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর আমাদের প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনগুলা। একটাও যদি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা না হয় তাহলেও সেটা কি সঠিক উত্তর হবে না। এখানে দেখে মনে হচ্ছে প্রশ্নটা খুবই কঠিন, কিন্তু প্রশ্নটা খুবই সহজ। কবি পরিচিতি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই রচনাগুলো ছিল শুধু সেগুলো পড়ে ফেললেই তুমি সঠিকভাবে উত্তর করতে পারবা। এখানে কিন্তু এক্সট্রা বইয়ের বাহিরে রবীন্দ্রনাথ ধারা রচিত অন্য কোনো কিছু নিয়ে আসবে না, বইয়ে যা আছে তাই থাকবে। এরপরের প্রশ্ন, সুকেশিনীর পিতার নাম কি? সুকেশিনীর পিতার নাম বাণীকণ্ঠ। এখানে গল্পে আমরা আরও একজন পিতাকে পেয়েছিলাম, তিনি কে ছিল? গোসাইত। আর গোসাইত কার পিতা? প্রতাপের পিতা। তাহলে প্রতাপের পিতার নাম কি? গোসাইত। কখন রুদ্র মহাকাশের তলে একটি বোবা চুপ করে বসিয়া থাকতো? আমি কিন্তু পাঠ্য বই রিভিশন করার সময় এই প্রশ্নটা বলেছে। এটার উত্তর কি হবে? মধ্যাহ্নে। এখানে বোবা প্রকৃতি হবে, বোবা প্রকৃতি অথবা বোবা মেয়ে। কখন রুদ্র মহাকাশের তলে একটি বোবা প্রকৃতি চুপ করে বসিয়া থাকিত? মধ্যাহ্নে। যদি বলতো বোবা মেয়ে তখনও কি হতো? মধ্যাহ্নে। ক্লিয়ার? এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ কোনগুলা? এটাই বলছিলাম। এখন কিন্তু আর রচনা বলে নাই, এখানে চিত্রা, বিসর্জন সব কিছু আছে, কিন্তু তোমাকে জানতে হবে কাব্যগ্রন্থ কোনগুলা। কাব্যগ্রন্থ বলতে কবিতা গ্রন্থ যেগুলো, সেগুলোকে বোঝানো হয়েছে। এটার সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী। এই চারটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। তাহলে বাকি অপশনগুলো কেন বাদ পড়লো? একটু খাতায় নোট করে ফেলো। ক নাম্বার অপশনটা বাদ গেছে কারণ বিসর্জন যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। রক্তকরবী বাদ গেছে কারণ এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এখানে খনিকা, বলাকা, পুনশ্চ এই তিনটাই হচ্ছে কবিতা। এই শেষের কবিতার নামটা দেখে কবিতা মনে হলো, এটা কিন্তু কবিতা না, এটাও কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নোভেল অর্থাৎ উপন্যাস। তোমার বইয়ের মধ্যে আরো দুইটা উপন্যাস আছে, একটা হচ্ছে ঘরে বাইরে আর একটা হচ্ছে গোরা। এই গোরা যেই উপন্যাসটা আছে এটা কিন্তু রাজনৈতিক উপন্যাস, এটা কিন্তু মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস হচ্ছে কোনটা? গোরা। আরও একটা উপন্যাস আছে সেটা হচ্ছে যোগাযোগ। রক্তকরবী এবং বিসর্জন নাটকের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটা নাটক আছে যেটা তোমাদের কবি পরিচিতিতে আছে, সেটা হচ্ছে ডাকঘর। এর পরের প্রশ্ন দেখা যাক, সুভাষিনীরা কয় বোন? 3 বোন। 3 বোন কারা কারা বলো তো? সুভাষিনী, সুকেশিনী আর সুহাসিনী, তারা 3 বোন। পিতামাতার মনে কি সর্বদাই জাগরুক থাকে? হুবহু সেই লাইনটা কিন্তু আমি এখানে তুলে দিয়েছি। পরীক্ষার মধ্যে অন্যভাবে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তুমি উত্তর করতে পারবা। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে বেদনা। বেদনা পিতামাতার মনে সর্বদাই জাগরুক থাকে। এখানে এই প্রশ্নটা আবার তোমাকে বলতে পারে কি কখনোই বলা যায় না, কখনো ভোলা যায় না। কি বলা যায় না? বেদনা কখনোই ভোলা যায় না। এটাও কিন্তু আসতে পারে এইভাবে। এরপরের প্রশ্ন দেখো, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট দুটি বড় বড় চোখ ছিল কার? শোভার। কাজকর্মে যখনই অবসর পায় তখন সে এই নদীর তীরে আসিয়া বসে। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? শোভাকে বোঝানো হয়েছে। শোভা কাজকর্ম শেষে কোথায় এসে বসে? নদীর তীরে এসে বসে। গল্পের মধ্যে দুইটা জায়গায় শোভার বসার কথা বলা হয়েছে, একটা হচ্ছে নদীর তীরে, আরেকটা হচ্ছে তেঁতুল তলায়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে দুইটা আলাদাভাবেই আসবে। তারপর যদি একসাথে চলে আসে যে কোথায় শোভা বসে, তখন তোমার জন্য উত্তর করতে পারো নদীর তীরে আর কোথায়? তেঁতুল তলায়। শোভা নিয়মিত কতবার গোয়াল ঘরে যায়? 3 বার যায়, কিন্তু মাঝে মাঝে অনিয়ম হয়। কখন অনিয়ম হয়? যখন ঘরে খারাপ কিছু ঘটে তখন তার মন খারাপ হয় আর সে গাভী দুটির কাছে চলে যায়, কিন্তু নিয়মিত সে 3 বার যায়, 3 বারের কম কিন্তু সে যায় না। বিড়াল শিশুটি কতবার শোবার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুনিদ্রার আয়োজন করিত? কতবার? 2 বার। কখন কখন? দিনে এবং রাতে। দিনে ও রাতে। এরপরের প্রশ্ন, কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে? এখানে সে বলতে কাকে বোঝাচ্ছে? সুভাকে। আর এটা কে বুঝেছে? সুভার মা। সুভার মা
শুভাকে নিজের অসম্পূর্ণতা বলে মনে করে? এটাও প্রশ্ন আসতে পারতো। শুভার মা কাকে নিজের অসম্পূর্ণ অংশ বলে মনে করে? শুভাকে। সেখানে 3 বোনের নাম দেওয়া থাকতে পারতো, প্রতাপের নাম দেওয়া থাকতে পারতো। উত্তর কি হতো? শুভা। 16 নম্বর প্রশ্নে আছে, কেমন চোখে কিছু তর্জমা করতে হয় না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এটা বইয়ের মধ্যে আমি মার্ক করে রেখেছি, তোমাদেরকে দেখিয়েওছি। এটার উত্তর কি হবে? কালো চোখের। কালো চোখের কিছু তর্জমা করতে হয় না। ছায়ালোকের বঙ্গভূমি কেমন? নিস্তব্ধ। এটাওকে আমি মার্ক করে রেখেছিলাম, আর এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। সুভা কোথায় বসিয়া থাকিত? গোয়াল ঘরে, বটতলায়, তেঁতুলতলায়, ছায়ালোকে। কোথায় বসিয়া থাকতো? তেঁতুলতলায়। আমি কিছুক্ষণ আগেই বলে এসেছি, গল্পে 2 জায়গায় বসার কথা বলা হয়েছে। একটা হচ্ছে কাজকর্ম শেষে সে নদী তীরে এসে বসে, আর তেঁতুলতলায় সে কখন বসে? অপরাহ্নে। কারণ এই অপরাহ্নেতে প্রতাপ ছিপ ফেলে মাছ ধরে, তখন সে তেঁতুলতলায় বসে থাকে, আর দূর থেকে প্রতাপ নদীর জলে তাকিয়ে থাকে। প্রতাপের জন্য একটি করিয়া কি বরাদ্দ থাকতো? পান, মাছ, জারুর বাড়ি নাকি গোসাইদের গালি? এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে পান। আর এই পানটা কে বানিয়ে দিত? সুভা নিজে সাজিয়ে দিত। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, আমি যেটা পূর্বেই বলেছিলাম, মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন করিয়া তাকায়, সুভা তেমনি করিয়া কার দিকে চাহিল? প্রতাপের দিকে। সঠিক উত্তরটা কি হবে? প্রতাপের দিকে। মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন করিয়া তাকায়, সুভা তেমনি করিয়া কার দিকে তাকালো? প্রতাপের দিকে। এখানে শোভা নামটা নাও থাকতে পারতো, বলতো তেমনি করিয়া কে প্রতাপের দিকে তাকাইলো? সঠিক উত্তর কি হতো? শোভা হতো বা সুবাসিনী হতো। ক্লিয়ার? আশা করি এই গল্প থেকে যত ধরনের প্রশ্নই তোমার বোর্ড পরীক্ষায় আসুক না কেন, তুমি সেই সবগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারবা। আর এই সঠিক উত্তর করার সম্ভাবনাকে 100 থেকে 1000% পর্যন্ত বাড়ানোর জন্য তোমরা আমার দেওয়া পিডিএফটা ভালো করে পড়বা। এই ক্লাসের পিডিএফ প্লাস বইয়ের পিডিএফ দুইটাই আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওই দুইটা একদম ঠুটস্থ মুখস্থ করে ফেলবা। বোর্ড পরীক্ষায় যেই প্রশ্ন আসুক না কেন, তুমি 100% নিশ্চিত উত্তর করতে পারবা, কোনো ধরনের ভুল হবে না ইনশাল্লাহ। এখন তোমাদের কাজ হচ্ছে এখানে যে 2টা পোল প্রশ্ন আছে, সেই 2টা পোল প্রশ্নের উত্তর কি হবে সেটা কমেন্ট করে জানানো। এর পাশাপাশি আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমি খুব দ্রুত বাকি ক্লাসগুলো নিয়ে আসবো। কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে নতুন ক্লাস বানাতে উৎসাহিত করবে। আর এমসিকিউ ব্লাস্টের প্রতিটি ক্লাস ফ্রিতে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। শুধুমাত্র এসএসসির জন্য না, তুমি এসএসসির পরে কলেজে উঠবা, কলেজে ওঠার পর এইচএসসি পরীক্ষা দিবা, তারপর তুমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবা, এই সকল কিছুর জন্য এসএলসি এই একটা ইউটিউব চ্যানেলই যথেষ্ট। সেজন্য আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের সাথে আমার দেখা হবে এমসিকিউ ব্লাস্টের নতুন একটি ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।